তৃণমূলকে ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেওয়ার নিদান নৈহাটির প্রতিবাদী মুখ খ্যাত গণেশ দাসের। বাম জামানায় 2010 সালের পুরসভা নির্বাচনে সিপিএমের ডাকাবুকো নেতা অঞ্জন দাশগুপ্তকে পরাস্ত করে জয়লাভ করেছিলেন তৃণমূলের লড়াকু সৈনিক গণেশ দাস। 2015 সালের পুরসভা নির্বাচনেও তিনি জয়ী হয়েছিলেন। অভিযোগ, তৃণমূলে থাকাকালীন যথাযোগ্য সম্মান মেনেনি গণেশ দাসের। বিরোধী দলের কাউন্সিলরের মতোই ঘাস ফুলে দাঁত টিপে তাকে পড়ে থাকতে হয়েছিল। যদিও নৈহাটির বুকে প্রতিবাদী মুখ হিসেবে পরিচিত এই গণেশ দাস গঙ্গাবক্ষ থেকে বালি কিংবা মাটি উত্তোলন রুখতে যেমন তিনি প্রতিবাদ জারি রেখেছিলেন, তেমনি পুকুর কিংবা জলাশয় ভরাটের বিরুদ্ধেও তিনি সোচ্চার হয়েছিলেন। এমনকি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে শাসকের রোশনালে পড়ে তাকে কিছুদিন জেলও খাটতে হয়েছিল। কিছুদিন অন্তরালে থাকার পর ফের দলীয় প্রার্থী বঙ্কিমচন্দ্রের উত্তরসূরি সৌমিত্র চট্টোপাধ্যায়ের হয়ে ব্যাট করতে ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন পদ্ম শিবিরের লড়াকু সৈনিক গণেশ দাস। একান্ত সাক্ষাৎকারে গণেশ দাস বলেছেন, যতদিন তার প্রাণ থাকবে ততদিন তিনি অন্যায়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন। প্রতিবাদ তো দেখতে পারবে, এটাই তো আমার আসল জিনিস, এটাই তো আমার আসল রূপ। আমি যদি প্রতিবাদ না করি তাই বেঁচে থাকতে পারবো না। প্রতিবাদী গণেশবাবু জানান, শারীরিক অসুস্থতার দরুন তিনি 2-3 বছর নীরব ছিলেন। তৃণমূলের লোকজন তাকে দলে টানার চেষ্টাও করেছিল, কিন্তু মনে মনে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন সময় আসলে তিনি তৃণমূলকে উচিত শিক্ষা দেবেন। তার হুঁশিয়ারি, তৃণমূলকে ইঞ্চিতে ইঞ্চিতে এবার জবাব দেওয়া হবে। আজকে যদি আমি বেঁচে আছি, আজকে অর্জুন তার জন্য বেঁচে আছি। আপনি জানবেন, এই 2-3টা বছর যে বসে গেছিলাম, মানসিকভাবে ভেঙেছিলাম, আমাকে তৃণমূলীরা বলতো, গণেশ দা কি করছেন, কি করছেন। আমার শরীর খারাপ আছে ভাই, তো অর্জুনদার কাছে যাচ্ছেন না। আমি অর্জুনদার কাছে যাই, কিন্তু শরীর খারাপের জন্য এখন যেতে পারছি। কখনো কখনো অর্জুনদার বিরুদ্ধে ওনাদেরকে বলেছি খুশি করার জন্য, যে খুশি হোক থাক, তোরা সময় আসলে আমি বুঝিয়ে দেবো। আজকে সময় এসছে, তাদেরকে ইঞ্চি ইঞ্চিতে বুঝিয়ে দেবো কি করে আমাদের প্রার্থী সুমিত্র চ্যাটার্জিকে জেতানো যায়। এবং এখানে জিতে বসে আছেন উনি, শুধু অপেক্ষার মাত্র 4 তারিখে। গণেশের কথায়, জননেতা অর্জুন সিং এর নির্দেশ পেয়েই দলীয় প্রার্থীকে জেতাতে তিনি ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন। নৈহাটির প্রতিটি বুথেই তার ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই করছেন। বলেছেন আমাকে, গণেশ দা তুমি যেটা খুশি, তুমি এই দল পার্টিকে জেতাবার জন্য, এই দলকে জেতাবার জন্য যা করা আছে করো। আগামী দিন আমাদের সরকার হচ্ছে। এখন দাদা, সরকার আসুক না আসুক ওর জন্য চিন্তা নেই, সরকার আসলে তো সত্যি ভালো হবে। কিন্তু আপনি বলেছেন, আমি চোখ বন্ধ করে আমি আপনার হয়ে কাজ করব, এবং সুমিত্রদার হয়ে কাজ করছি। প্রতি বুথে কি এজেন্ট দিতে পারবেন? হ্যাঁ, 100% দিতে পারবো, প্রত্যেক বুথে এজেন্ট দিতে পারবো। এবং এমনকি আমি ডবল এজেন্ট আমার রেডি আছে। মানে যদি এখান থেকে আরো প্রার্থীকে যদি দেওয়া হয়, আপনি আশ্চর্য করবেন। আমার কাছে সিপিএমরা বলছে, দাদা আমার এজেন্ট নিয়ে নিন। সিপিএমরা এসে বলছে, আপনি না, আমি দলকে না জিজ্ঞাসা করে আপনাদের এজেন্ট নিতে পারবো না। দল যদি বলে যে ওনাদের পেপার নিয়ে নাও, আমি নিশ্চয়ই নেবো। কেন নেবো? দলকে জেতানোর জন্য যত রাজনীতির একটা কার্যশৈলী আলাদা হয়, একটা টেকনিক আলাদা হয়, আর সামনে একটা আলাদা হয়। তো আমি সব কার্যশৈলী কৌশলী এই নির্বাচনে আমরা করবো। পদ্ম শিবিরের লড়াকু নেতার দাবি, নৈহাটিতে দলীয় প্রার্থী জিতে বসে আছেন, তার জয়ের মার্জিন 50,000 ছাপিয়ে যাবে। 100% পরিবর্তন হয়ে গেছে, হয়ে বসে আছে। যে ওনার বিরুদ্ধে প্রার্থী, তিনি বলেন কি, প্রায় বোর্ডে লিখেছেন, মানে ফ্লেক্সে, আমি পার্থভাবে উত্তরসূরি। আমার হাসি পায়, কার উত্তরসূরি ভাই? আমি ওনার সম্বন্ধে বলবো না। ওনার সম্বন্ধে বলতে গেলে, ওনার সম্বন্ধে যদি বলি, অনেক কথা আছে। লড়াইটা তো বিধায়কের লড়াই, এই জন্য আমি পার্থবাবুর সম্বন্ধে বলছি না। আমি ওনার চিত্র যখন বলবো না, আসুক ইলেকশন, পার্থবাবুর ইলেকশন আসুক, তখন বলবো। 50,000 উপরে যাবে, জিতবেই, 50,000 উপরে যাবে। কোনো তুলনা হয়? বঙ্কিমবাবুর উত্তরসূরি বংশধর আর এই প্রার্থী, কোনো তুলনা হয়? এই প্রার্থী সম্বন্ধে যদি আমি মুখ খুলছি না, মানে আমি যখন তৃণমূলে ছিলাম, এও তো ছিল তৃণমূলে, দাদাও ছিল তৃণমূলে। দুঃখের কথা, তৃণমূলের যে সুপ্রিমো, সে দাদাকে দাদার সম্বন্ধে বুঝতে পারলো না। আর নৈহাটি যারা তৃণমূল নেতা, তারা আমাকে সহ্য করতে পারলো না। কেন কি, গণেশ দাস অর্জুনদার লোক, আর হ্যাঁ নিশ্চয়ই অর্জুনদার লোক, কিন্তু দলেরও তো লোক ছিলাম।
তিনি আক্ষেপের সুরে বলেন, নৈহাটিতে লাগাতার প্রতিবাদ করতে গিয়ে তাকে জেল পর্যন্ত খাটতে হয়েছে। গণেশবাবুর অভিযোগ, তাকে খুনের চক্রান্ত করা হয়েছিল, যদিও ঠাকুরের আশীর্বাদে তিনি বেঁচে গেছেন। প্রতিবাদ নয়টিতে করেছি, কেউ করেন কেউ করিনি, এবং এই প্রতিবাদ করতে করতে আমাকে জেল পর্যন্ত করে দিয়েছে, খাট করেছিল। আমাকে খুন করার জন্য চক্রান্ত করে দিয়েছিল। আমি বেঁচে গেছি ঠাকুরের আশীর্বাদে।